সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে পেটে রক্ত লেগে আছে। নাক মুখ কুঁচকে উঠে পড়লো। ইচ্ছে করছে মেয়েটাকে তেলা পোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো, কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসায় কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। ধুর, আজকে মান সম্মান এভাবেই যাবে। আপনার কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার নতুন বিয়ে করছেন বুঝি? তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বললেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিলে কেন? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে আমি নাটক সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তো তোমারই থাকবে, কেউ নিয়ে তো যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত। তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে। নিজের অর্ধেক অংশ সুনয়নের সাথে মানুষের মতো বিয়ে, তাই সেভাবে ট্রিট করবে। কবুল বলে বাসায় সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছো। অর্ধাঙ্গিনী, তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, নিজের অর্ধেক অংশও তোমার। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, বাবা মার সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছো। হাজারবার মানা করেছি পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, তবুও তোমার জেদের কারণে, তাই সেভাবে ট্রিট করবে। বাবা মার সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছে তো প্রেম। হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা মাথা নত করেছি। কী লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই, বউ ছাড়া তুমি ফিরবে না। কেন ফিরবে? তো বউ যখন নিয়ে এসেছো, তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলা সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বাসটা পা দিয়ে ফেলে ভেঙে ফেললো। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বুকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তার বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এটুকু বলে ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। হামারা রুম হামারা মর্জি। অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করা বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুখের ভেতর কেমন ধুকপুক করছে। নয়না শাড়ি দু হাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ, কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না 2 কদম পিছিয়ে গেল। জিয়ান 2 কদম এগিয়ে আসলো। ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন। কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আটকে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। অসভ্যতা করা এখনো বাকি। বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে, বড্ড আদুরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টেকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরেও তাকায় না। বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসিপশনের পর তোমার ছায়া যেন এ বাড়িতে না পড়ে।
জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের উপরে প্যাড রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি পেঁচাতে লাগলো। না, কোনোভাবেই আগা মাথা মেলাতে পারছে না। দূর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে হবে না। কিন্তু আমি পরবো কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। চকলেট খাওয়াই সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষগুলো। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম চুপ থাকো। এ সব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছ ছেলেটাকে। বয়স? বাবা মায়ের সামনে বয়স আবার কি? অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন, সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন, সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চৌধুরী পরিবার হাতছাড়া করা তো আর যায় না। ডার্টি গেম খেলেছে। দোষ তো তোমার ছেলেরও আছে, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে, তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বাকি পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন।